ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে মূলত ট্রানজিস্টরের সাথে পরিচয় হব, অর্থাৎ প্র্যাকটিক্যালি ট্রানজিস্টরগুলো দেখতে কিরকম হয়। তবে আমরা আসলে ট্রানজিস্টরের ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে সেটা দেখে আসলে ট্রানজিস্টরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। এর মডেল নাম্বার দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। সো এই কারণে আমরা যে কাজটা করব, প্রথমত আমরা বেশ কিছু মডেল এবং ট্রানজিস্টরের সাথে পরিচিত হব। দেন আমরা জানবো যে এই ট্রানজিস্টরগুলো আসলে কোনটার পাওয়ার রেটিং কি সেটা কিভাবে বের করতে হয়। তো এইগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কোন জায়গায় কোন মানের ট্রানজিস্টরটা ব্যবহার করলে আপনাদের জন্য বেটার হবে সেটার কিন্তু আপনারা একটা কনসেপ্ট পেয়ে যাবেন। মূলত তার জন্য আমাদের এই ভিডিওটি। তো আশা করছি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে ফুল কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা আমার হাতে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটার মডেল নাম্বারটা আমরা যদি একটু কাছ থেকে 2N3904, এটা হচ্ছে আমাদের এই ট্রানজিস্টরের মডেল নাম্বার। ঠিক আমরা যদি এই ট্রানজিস্টরটা ব্যবহার করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এর যে ডেটা শিট আছে সেটা আমরা Google এ সার্চ করে বের করে দেখব। ওকে, সো আমি রাখছি। আমি স্যাম্পল হিসেবে আপনাদের ২-১ টা স্যাম্পল বের করে দেখাবো কিভাবে আপনারা ডেটা শিট কালেকশন করবেন। কিভাবে বুঝবেন যে এটা আসলে আমাদের কোন মানের ট্রানজিস্টর বা এই ট্রানজিস্টরের ধরনটা কি? এটা কি এনপিএন না পিএনপি? ওকে, এবং এটার কত নাম্বার পিনে কি আছে সবকিছুই কিন্তু আপনাদের ডেটা শিট থেকে দেখতে হবে। তো এই একটা ট্রানজিস্টর গেল যেটা আমরা মোটামুটি বেশ ব্যবহার করে থাকি। দেন আমাদের কাছে আরো একটি ট্রানজিস্টর আছে যেটা আমি ব্যবহার করেছি। তো একটা ব্যাপার কি, আমি তো আর সব ধরনের ট্রানজিস্টর ব্যবহার করতে হয় না। সো আমার বেসিক্যালি যে কাজগুলো লাগে বা আমি যেগুলো ট্রানজিস্টর বেশি ব্যবহার করেছি সেগুলো নিয়ে কিন্তু আমার পিসিবি ডিজাইনগুলো আমি করে থাকি বা আমার প্রজেক্টে কাজগুলো করে থাকি। সো এই কারণে আমার কাছে যেই ট্রানজিস্টর গুলো আছে আমি এগুলোই জাস্ট আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এবং প্যাটার্নটা বলে দিলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমার কাছে যে ট্রানজিস্টরটা আছে এটা হচ্ছে S9014। এটা হচ্ছে S9014 এবং দেখেন আগের ট্রানজিস্টর এবং এখনকার ট্রানজিস্টর কিন্তু সেম স্ট্রাকচার। সো আপনি কিভাবে স্ট্রাকচার দেখে আইডেন্টিফাই করবেন? এটা কখনোই পসিবল না। অনেকেই ধারণা করে থাকেন যে ৩ টা পা হলেই ট্রানজিস্টর। আবার অনেক ক্ষেত্রে হয় কি, আপনারা মনে করেন যে যেমন এই ট্রানজিস্টরটার মডেল S9014, আপনি এটার জায়গায় S9015 পেলেন। সেটা কি ব্যবহার করতে পারবেন? তো এগুলো সবই ডেটা শিট দেখে দেন আপনাকে সিদ্ধান্ত করতে হবে। ওকে, সো আমরা যখন ডেটা শিট দেখব তখন আরো বিস্তারিত আলোচনা করব। এবং এই ভিডিওগুলো আমি সবসময় একটু কথা বেশি বলব। আশা করি আপনাদের খারাপ লাগলেও দেখার চেষ্টা করবেন। কেননা আমি তো আর কাজের বাইরে কোনো কথা বলি না। একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। ওকে। তো দেন আমার হাতে যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এটার মডেল নাম্বার হচ্ছে BC547। একটি NPN ট্রানজিস্টর এবং বলা যেতে পারে যে আমার ব্যবহার করা বা নরমালি আমি মেক্সিমাম যত সার্কিট দেখেছি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু এই ট্রানজিস্টরটা। কারণ এটা লো পাওয়ার প্লাস এটা হচ্ছে একটি NPN ট্রানজিস্টর। এটার বায়াসিং প্রণালী খুব ইজি। যেমন আমরা লাস্ট ভিডিওতে কিন্তু NPN ট্রানজিস্টরের বায়াসিং দেখেছিলাম। কিভাবে সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। এবং আমি মাইক্রো কন্ট্রোলার থেকে শুরু করে আপনারা দেখবেন রিলে মডিউল সার্কিট, বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার সার্কিটে কিন্তু এটার প্রচুর ব্যবহার হয়। ওকে, সো এটা গেল। এগুলো হচ্ছে মিড রেঞ্জের। তো আমার কাছে হাই পাওয়ার তেমন কোনো ট্রানজিস্টর নাই। জাস্ট একটা মিড রেঞ্জের হাই মিড রেঞ্জের মধ্যে একটা আছে। সেটা আমি শেয়ার করব। এবং ফাইনালি আমরা কিন্তু দেখব কিছু মডেল নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো রেঞ্জ ভিত্তিক হয়। দেন আপনারা আমার কাছে যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে A1015। এই ট্রানজিস্টরটা মোটামুটি বেশ ব্যবহার করা হয়ে থাকে অডি এমপ্লিফায়ার বিভিন্ন ধরনের সার্কিটে। অ্যান্ড আরো কিছু আছে আমার কাছে বেশ অনেকগুলো মডেলে আছে। সো এতগুলো মডেল আসলে দেখানোর দরকার নেই। জাস্ট আপনারা আমার কাছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন যেমন BC337, এগুলো কিন্তু দেখতে একই রকম। একই স্ট্রাকচার না? তো তাছাড়াও কিন্তু আপনারা আরেকটু যেমন একটু ছোট সাইজের যেমন এই ধরনের ট্রানজিস্টর দেখতে পাবেন। এগুলো কিন্তু এগুলো থেকে আবার একটু ছোট। ওকে? তো দেন আরো কিছু ট্রানজিস্টর আছে। তো আমি এগুলো আর এক্সপ্লেইন করে আপনাদের সময় নষ্ট করছি না। তবে আমি দেখাচ্ছি যেমন এই ধরনের শুধু যে এতটুকু সাইজেরই ট্রানজিস্টর হয় তা কিন্তু না। ঠিক আছে? অনেকে মনে করেন এই সাইজটার ভিতরেই মনে হয় ট্রানজিস্টর হয়। মূলত এরকম না। যেমন আমার হাতে এই ট্রানজিস্টরটা যেটা দেখতে পাচ্ছেন, সো আমরা মনে হয় ৭ নাম্বার ক্লাসে এটার ৭ নাম্বার না, লাস্ট ক্লাস যেটা ৮ নাম্বার ক্লাস ছিল সেই ক্লাসেও কিন্তু আমরা এটার বাইসিং দেখেছি। D880। তো এইটাও কিন্তু আমাদের একটা ট্রানজিস্টর এবং এগুলোও কিন্তু পিচ্চি, পিচ্চি যেগুলো এগুলো কিন্তু ট্রানজিস্টরই, তাই না? তো আমরা কার্যবিশেষ যখন যেটা দরকার হয় সেটা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা মডেল নাম্বারগুলো দেখলাম এবং কোন ট্রানজিস্টরটা, এটা যেমন মোটামুটি মিড রেঞ্জের পাওয়ারের একটা ট্রানজিস্টর। আর এগুলো হচ্ছে লো রেঞ্জের ট্রানজিস্টর, তাই না? লো পাওয়ার রেঞ্জের ট্রানজিস্টর। কখন কোন রেঞ্জের ট্রানজিস্টরটা ব্যবহার করব? এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার এম্পিয়ার সোর্স, কারেন্ট সোর্স কি? বা আপনি কি কন্ট্রোল করতে চাচ্ছেন, সে আউটপুটের ভোল্টেজ লেভেলটা কি? তো সেই অনুযায়ী আপনাকে সেট করতে হবে যে আসলে আপনি কোন ট্রানজিস্টরটা ব্যবহার করবেন। সাপোজ
আপনার শুধুমাত্র প্রয়োজন হচ্ছে ১২ ভোল্টের একটা এলইডি বাতি অন অফ করা। তার জন্য আপনি এই ছোট যে BC547 মানে যে ট্রানজিস্টরটা দেখিয়েছি, এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার ১২ ভোল্টেরই কিন্তু এম্পিয়ার দরকার হবে অনেক বেশি। সাপোজ আপনি সেই ক্ষেত্রে একটা মোটর কন্ট্রোল করতে চাচ্ছেন। তখন আপনি কি করবেন? একটু মিড রেঞ্জ বা হাই রেঞ্জের পাওয়ারের মধ্যে ট্রানজিস্টর ব্যবহার করার। কেননা আপনি যদি রেঞ্জ কম হয় তাহলে কিন্তু আপনার ট্রানজিস্টরটা পুড়ে যাবে। কারণ এর ভিতর দিয়ে এম্পিয়ারটা পাস হবে। পুরো এম্পিয়ারটা কিন্তু এর ভিতর দিয়ে পাস হবে। তার কারণে কি? আপনাকে রেঞ্জ ভিত্তিক আপনার আউটপুট লোডের উপর ডিপেন্ড করে আপনার রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। ওকে? তো যখন দেখবেন যে আপনার কারেন্ট এবং ভোল্টেজ ২ টাই অনেক বেশি হাই দরকার, তখন কিন্তু আপনার ট্রানজিস্টরে থাকবেন না। তখন আপনি সুইচ করবেন কিসে? MOSFET এ। তো আমরা কিন্তু আমাদের সামনের যে টিউটোরিয়াল গুলো আসবে, তখন কিন্তু আমরা পরবর্তী আমার মনে হয় আমি এই ট্রানজিস্টরের এই ক্লাসের পরেই আমরা MOSFET নিয়ে ক্লাস শুরু করব। সো বুঝতেই পারছেন যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চটপট করে রাখেন। কারণ আমরা কিন্তু MOSFET এর ক্লাসও শুরু করব খুব তাড়াতাড়ি। ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ১ম এ জেনে নিব যে আসলে লো রেঞ্জের কিছু ট্রানজিস্টরের নাম এবং মিড রেঞ্জের কিছু ট্রানজিস্টরের নাম। তাছাড়া কিছু হাই রেঞ্জের ট্রানজিস্টর আছে যেগুলোর আমরা নামগুলো জানবো এবং পাশাপাশি এদের কাছ থেকে একটি করে আমরা ডেটা শিট নিয়ে দেখব যে কোনটার পাওয়ার রেঞ্জ কত। অলরাইট? তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। অলরাইট। সো এখানে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন। সো সবার ১ম আসা যাক লো পাওয়ার রেঞ্জের কি ট্রানজিস্টর আছে। তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে C828 এই ট্রানজিস্টরটি, দেন 2N2222 এই ট্রানজিস্টরটা এবং এই ট্রানজিস্টরটা হচ্ছে 2N ৪ টা 2 তারপরে A। দেন সবচেয়ে ব্যবহার করা হয় অর্থাৎ আমি পার্সোনালি বেশি ব্যবহার করি BC547 অ্যান্ড এটাও বেশ ব্যবহার করা হয় BC548। তবে এখানে আমরা উল্লেখযোগ্য হচ্ছে আমরা এই ট্রানজিস্টরটার ডেটাশিট দেখব। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন BC557, BC558 অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে একটা যেকোনো নিতে পারি। সাপোজ BC558 আমরা এই ট্রানজিস্টরটারও কি করব? ডেটাশিট কালেক্ট করাটা দেখব। দেন BC337, S9014, A1015, SN9406, SN9404 এবং ইত্যাদি। অর্থাৎ তো এখানে মূলত আমি যেই ট্রানজিস্টর গুলো বেশি ব্যবহার করেছি, তারই জাস্ট একটা সিম্পল লিস্ট করেছি যাতে আপনারাও এই বেসিক স্টার্টিং টা এগুলো নিয়েই করতে পারেন। তাছাড়াও মার্কেটে অনেক ধরনের অনেক মডেলের ট্রানজিস্টর আছে। আপনাদের কাজ হবে ১ম এ হচ্ছে আইডেন্টিফাই করা যে এই ট্রানজিস্টরটার মডেল নাম্বারটা কি? ওকে। যদি আপনি মডেল নাম্বার না জানেন আসলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন না আসলে এটা কোন আ ধরনের ট্রানজিস্টর। ঠিক আছে? এই কারণে দেখবেন যারা ইলেকট্রনিক্স কোম্পানি আছে তারা ট্রানজিস্টরের নামটা মুছে দেয় অথবা ঢালাই করে দেয়। ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে জানবো। পিসিবি সম্পর্কে তো অবশ্যই আমরা জানবো। দেন হচ্ছে আচ্ছা আমি একটু বলে দেই যেমন লো পাওয়ার রেঞ্জটা আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করলাম। লো পাওয়ার রেঞ্জটা হচ্ছে আমাদের ধরে নেই ৫ ভোল্ট থেকে এটা ১৪ ভোল্টের মতো। এটার কাজ করবে। ঠিক আছে? কিন্তু এম্পিয়ার থাকবে খুবই কম। অর্থাৎ সাধারণত আপনি যদি কোনো লাইটিং লোড সাপোজ এলইডি বাতি হয়। ঠিক আছে? এই ধরনের লোডগুলো অবশ্যই কি এগুলো ডিসি, ঠিক আছে? ডিসি লোড, তাই না? এলইডি বাতি ব্যবহার করেন তার জন্য ঠিক আছে। অথবা আপনি যদি ছোট মোটর ৫ ভোল্টের মোটরগুলো যে আছে বা ১২ ভোল্টের মোটর আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে ছোট সাইজের গুলো। যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে কি হবে অতিরিক্ত এম্পিয়ার পাস হওয়ার কারণে ট্রানজিস্টরটা পুড়ে যাবে। অবশ্যই কি আমরা যখন ইলেকট্রনিক্স এর কাজ করি তখন আমাদের longevity টাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের প্রোডাক্টটা কতটা স্থায়ী হচ্ছে। সো অনেক ক্ষেত্রে আবার কি আমাদের প্রাইসটাও হিসাব করতে হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হয় কোন প্রোডাক্টটি কোন কাজের জন্য আমাদের দরকার। ওকে? তো দেন আসা যাক মিড পাওয়ার রেঞ্জ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন D313। সো আমি এটাকে বলি D313। ঠিক আছে? বাংলায় বললে শুনতে ভালো লাগে। তো D313 যে ট্রানজিস্টরটা আছে, এটা আমি নরমালি বেশ ব্যবহার করে থাকি। সো আমরা এটাও নিলাম মিড পাওয়ার রেঞ্জের মধ্যে। দেন আছে H1061, দেন E13005, দেন আছে E1307 এগুলো হচ্ছে মিড পাওয়ার রেঞ্জ। তো এগুলো হয় কি আপনার ৫ ভোল্ট থেকে শুরু করে আপনি মোটামুটি ১২ ভোল্টের বিভিন্ন সোর্স যেগুলো একটু এম্পিয়ার রেটিং ভালো। আই থিংক 1 এম্পিয়ার এর মতো নিতে পারবে। অর্থাৎ আমরা এখানে যদি মোটরটা একটু ছোট ইউজ করি এখানে একটু বড় সাইজের মোটর ব্যবহার করতে পারবো। ওকে? যদি আমরা হাই পাওয়ার রেঞ্জে যাই BU580A এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ডেটা শিট দেখার পরে আসলে সিদ্ধান্ত নিব যে আসলে কোনটা কোন কাজের জন্য উপযোগী। ওকে? আমি সেখানে আপনাদের আরো কিছু টিপস দিব। যেমন এখানে দেখতে পাচ্ছেন BU580A তো এটাও কিন্তু বেশ ব্যবহার করা হয়। আমরা এখান থেকে একটা পিক আপ করব। দেন আছে 2N3055, 2N3773 and TIP3JC ওকে?
এগুলো হচ্ছে হাই পাওয়ার রেঞ্জ। আরো অসংখ্য আছে। জাস্ট আমি যেগুলো নিয়ে কাজ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমরা মূলত দেখব যে এইখান থেকে আমরা যেগুলোকে স্টার মার্ক দিয়েছি ৩ টা। তো এই ৩ টার ভিতরে হচ্ছে আমরা দেখব যে এগুলো ডেটা শিটে কে কি বলে? ৩ টা না সরি ৪ টা। ওকে? ওকে, সো যেকোনো একটি ব্রাউজার ওপেন করার পর সেখানে সার্চ করবেন। সাপোজ আমরা লিখছি পিসি 547 ডেটা শিট। ওকে? তো ডেটা শিট লিখে যদি আমরা এন্টার করে দেই, তো আপনারা এখানে বিভিন্ন ধরনের পিডিএফ পাবেন এবং এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি। এই সকল পিডিএফ এ যে আপনি আপনার পারফেক্ট ইনফরমেশন পাবেন তা কিন্তু না। তবে তার জন্য আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে যে অ্যাকচুয়াল কত কোনটা কোন ওয়েবসাইটটা থেকে আপনি আসলে ভোল্টেজ রেটিং চাচ্ছেন, কোনটা থেকে ইমিটার রেটিং চাচ্ছেন। এগুলো একটু আপনাকে প্রপারলি ঘাটাঘাটি করে জেনে নিতে হবে। সাপোজ আমরা এটা যদি দেখি এই লিঙ্কটা, অর্থাৎ আপনাকে একটা প্রোডাক্ট সম্পর্কে অর্থাৎ একটা কম্পোনেন্ট সম্পর্কে প্রপার ধারণা নেওয়ার জন্য একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করার অভ্যাসটা বাড়াতে হবে। সো আপনারা যদি BC547 ট্রানজিস্টরটাকে আমরা এখানে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছি ১, ২, ৩ ঠিক আছে? এবং এখানে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে ১, ২, ৩ ঠিক আছে? আমাদের সিম্বল যদি আমরা দেখি এভাবে দেওয়া থাকবে এবং এখানে বলা হচ্ছে ১ কালেক্টর, ২ বেস, ৩ ইমিটার। সো আমরা পেয়ে গেলাম। কালেক্টর, বেস, ইমিটার। ঠিক আছে? সো কালেক্টর, বেস, ইমিটার পেয়ে গেছি। দেন আমরা যদি নিচে আসি, জাস্ট এগুলোর আর বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসি কারেন্ট গেইন ইস 800 মেক্সিমাম। ওকে, সো কারেন্ট কিন্তু 800 মিলি অ্যাম্পিয়ার সাপোজ এখানে মেবি মিলি অ্যাম্পিয়ার কোনো কিছু উল্লেখ করে নাই। তো আরো নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 হচ্ছে মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কি বেস কারেন্ট অর্থাৎ বেসে আমরা ট্রিগার ভোল্টেজটা দিব। এটার অ্যাম্পিয়ারটা কিন্তু কম হতে হবে। বেশি হলেও আমাদের এটা পুড়ে যাবে। তো এভাবে হচ্ছে পাওয়ার রেঞ্জ গুলো দেখবেন এবং বিভিন্ন ধরনের আর এখানে মডেল দেওয়া আছে এগুলো আপনারা দেখতে পারেন। তো এইভাবে দেখেন এটার হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার মেক্সিমাম আপনি এটার ভিতর দিয়ে পাস করতে পারবেন। অর্থাৎ কালেক্টর ইমিটার দিয়ে যে কারেন্টটা পাস হবে এটা হবে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে কি আপনার যদি ভোল্টেজ 12 ভোল্টও হয় সমস্যা নেই। কিন্তু বেশি পরিমাণ কারেন্ট যেন পাস না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আপনারা আরো অনেক ইনফরমেশন কিন্তু আপনার ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করে একটু জানবেন। তাহলেই হয়ে গেল। তো আমিও তারপরেও তো আপনাদের একটা মিনিমাম একটা রেঞ্জ বলে দিয়েছি আসলে কোন জায়গায় কি ব্যবহার করতে হবে। আর তারপর আপনার যেটাই দরকার হয় সাপোজ তারপর আমরা যদি আরেকটা দেখি। আ আমরা কোনটা করেছিলাম BC558 সো আমরা এটার কিভাবে জানবো যে আমাদের কোন পিনে কি কাজ? 558 এই ট্রানজিস্টরটা যদি দেখি, তো আমরা এইখানে একটা পিডিএফ পেয়েছি। ঠিক আছে? BC557A না আমরা এটা নিব না। আমাদের অ্যাকচুয়াল যেটা আছে সেটাই দেখব 558 সিলিকন NPN ট্রানজিস্টর। ওকে। সরি PNP ট্রানজিস্টর। তো আমরা কিন্তু ১ম এ একটা জিনিস জেনে গেলাম BC558 এটা হচ্ছে আমাদের একটি PNP ট্রানজিস্টর। ওকে আমরা ওপেন করি পিডিএফটি। তো পিডিএফ ওপেন হতে একটু সময় নেয়। সো পিডিএফ ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন আবার বিভিন্ন রকম কিন্তু ভোল্টেজ রেটিং সরাসরি দেয়া আছে। ঠিক আছে? ইমিটার বেস ভোল্টেজ কত হবে 5 ভোল্ট এবং কালেক্টর ইমিটার ভোল্টেজ কত হবে 30 ভোল্ট অর্থাৎ মেক্সিমাম আপনি কালেক্টর এবং ইমিটারের মধ্যে যদি যে ভোল্টেজটা পাস হয় সেটা কিন্তু 30 ভোল্ট দিতে পারবেন। কিন্তু একটা বিষয় আপনাদের বলে দেই। আপনারা যদি এখানে দেখেন এই যে এরকম 30 ভোল্ট সো আপনি এখানে 30 ভোল্টই মানে 30 ভোল্টই আপনি যদি সাপ্লাই দিতে যান তাহলে দেখবেন কি আপনার এই কম্পোনেন্টটা ওই পরিমাণে স্টেবল থাকবে না। কারণ কি? কারণ এই 30 ভোল্ট দেওয়ার পরেই যখন কিনা আপনার এই যে এই টেম্পারেচারটা পাস হবে। মানে বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড অর্থাৎ অ্যাবসোলিউট ম্যাক্সিমাম রেটিং। টেম্পারেচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি যখন ইলেকট্রনিক ডিভাইস ডিজাইন করবেন, আপনি কোন একটি পিসিবি বোর্ড ডিজাইন করলেন, একটা সার্কিট বোর্ড ডিজাইন করলেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে টেম্পারেচারের দিকেও নজর রাখতে হবে। ঠিক আছে? তো যখনই আপনি 30 ভোল্ট দিবেন, তাকে কিন্তু প্রপার প্রোটেকশন আপনাকে দিতে হবে। সেই পরিমাণ স্পেস দিতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? সবসময় চেষ্টা করবেন যদি এখানে 30 ভোল্ট হয়, আপনি 24 ভোল্ট নিতে পারেন। অথবা 18 ভোল্ট নিতে পারেন, অথবা 16 ভোল্ট নিতে পারেন বা 20 ভোল্ট নিতে পারেন। অর্থাৎ এই ভোল্টেজ রেটিং এর উপরে তো যাবেই না, বরং তার থেকেও আপনি 5 ভোল্ট বা 4 ভোল্ট একটা অ্যামাউন্ট ছেড়ে দিবেন। এতে আপনার যে ডিজাইনটা থাকবে সেটা পারফেক্ট হবে। ঠিক আছে? অ্যান্ড এম্পিয়ারটা হচ্ছে খেয়াল রাখবেন যে এম্পিয়ারটা আসলে কত? যেমন এখানে দেখতে পাচ্ছেন ১০০ মিলি অ্যাম্পিয়ার হচ্ছে এখানে কালেক্টর কারেন্ট আর হচ্ছে কালেক্টর পাওয়ার হচ্ছে ৫০০ মিলিওয়াট। তো এখান থেকে আপনারা একটু ক্যালকুলেশনটা বের করে নিবেন যে আপনার কত এম্পিয়ার, ঠিক আছে? কত ভোল্ট আপনি কোন জায়গায় দিতে পারছেন এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সাপোজ আমরা আগেরটায় যেটা দেখেছিলাম এটাও কিন্তু আপনার ১০০ মিলি অ্যাম্পিয়ার, তাই না? তার মানে কি আমরা এই যে ট্রানজিস্টর গুলো ব্যবহার করব, এগুলোর ভিতর দিয়ে কোনোভাবে ১০০ মিলি অ্যাম্পিয়ার এর উপর পাস করতে দেওয়া যাবে না। বরং তার নিচে রাখতে হবে। তাহলে আমাদের বেটার আউটপুট আমরা পাবো। যখন এর বেশি অ্যাম্পিয়ার চলে আসবে আপনার ট্রানজিস্টর গুলো ভিতরে যে ইন্টারনাল যে সুইচিংটা অর্থাৎ সেই সুইচিংটা কিন্তু আপনার করতে পারবে না। ঠিক আছে?
তখনই দেখা যায় যে ট্রানজিস্টর কাজ করে না। ব্যাপার কি? কেন কাজ করে না? সো এই সমস্ত বিষয়ে একটু নজর রাখবেন। দেন আমরা আরেকটা দেখি। আরেকটা হচ্ছে আমরা D313 যেটা আমি বলি D313 বা D313 এই ট্রানজিস্টরটা আমরা দেখি। তো এটার ডেটা শিট অলমোস্ট চলে এসেছে। এই যে D313 ডেটা শিট। তো আমরা এখানে যদি দেখি, এইখানে কি ইনফরমেশন অর্থাৎ এটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ডেটা শিট পাবলিশ করে থাকে। তো আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে কোনটা আসলে ভালো দিয়েছে, কোনটা খারাপ দিয়েছে। যেমন এখান থেকে আমরা জানতে পারছি যে এটা হচ্ছে একটি NPN ট্রানজিস্টর এবং এখানে ১ নাম্বার বেস, ২ নাম্বার কালেক্টর, ৩ নাম্বার ইমিটার। আগেরটা কি ছিল? কালেক্টর বেস ইমিটার। এক্ষেত্রে হচ্ছে বেস কালেক্টর ইমিটার। ওকে? তো সিমিলার ভাবে আপনার বিভিন্ন ধরনের ভোল্টেজ রেটিং দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট 60 ভোল্ট। যে জায়গায় আমরা এর আগে কত দেখেছিলাম? 30 ভোল্ট। তার মানে কি? এটাই হচ্ছে আমাদের মিড পাওয়ার রেঞ্জ। ঠিক আছে? এই রেঞ্জে আমাদের কি ভোল্টেজ লেভেলটা একটু বেড়ে আসছে, তাই না? তো সাধারণত ভোল্টেজ লেভেল এবং কারেন্ট লেভেল আপনাকে ২ টাকেই কিন্তু মাথায় রাখতে হবে। ওকে? তো দেন এখানে এই যে এম্পিয়ার রেটিং গুলো দেওয়া আছে। তো এগুলো একটু ঘাটাঘাটি করবেন। সো আমরা আরেকটা দেখি। তো ক্লাস অলমোস্ট অনেক বড় হয়ে যায় আমার। ছোট করতে পারি না। তো BU 508A আমরা এটা দেখি শেষ করব। BU 508A দেন এন্টার। তো অলমোস্ট ডেটা শিট চলে এসেছে। সো আমরা এটা দেখি। আবার অনেক ক্ষেত্রে হয় কি আপনার এটা ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করেই দেখি। অনেক ক্ষেত্রে হয় কি যে একই রকমের কিন্তু থাকে। যেমন এই যে BU 508A এবং 508D এই ২ টা কিন্তু একই ট্রানজিস্টর। ঠিক আছে? অনেক সময় তারা মানি আপগ্রেড করে যখন তখন এরকম ধরনের নাম করে থাকে। ঠিক আছে? এই ২ টা কিন্তু একই রকম সবকিছু সিমিলার হবে ২ টা ট্রানজিস্টরে। তো এখান থেকে আমরা সেম ওকে। তো আমরা এখানে কালেক্টর ইমিটার আ সাস্টেইনিং ভোল্টেজ দেখতে পাচ্ছি ১৫০০ ভোল্ট মিনিমাম এবং এখানে ওকে সো আমরা আরো নিচে যাই। তো আরো কিছু দেখি যে এখানে কি বলা হচ্ছে ডাইমেনশন মিনিমাম আমাদের দরকার হচ্ছে কি ১৫০০ ভোল্টস ট্রানজিস্টর এবং ১২৫ ওয়াটস এবং 5 এম্পিয়ার পর্যন্ত নিতে পারবে। সো বুঝতেই পারছেন এগুলো obviously এটা হচ্ছে একটি পাওয়ারফুল ট্রানজিস্টর এবং এই ট্রানজিস্টর গুলো দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের মোটর কন্ট্রোলিং করা হয়। ডিসি মোটরের ভিতরে তো বিভিন্ন ধরনের মোটর আছে। যে সমস্ত কিছু পাওয়ারফুল মোটর আছে সেগুলোকে কন্ট্রোলিং বা আপনার এমপ্লিফিকেশন ভারী এমপ্লিফিকেশন এর কাজে বড় কোনো ডিভাইসের তৈরিতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু ওয়াটেজ ভ্যালু ভোল্টেজ অনেক কিছুই বেশি। তো তারপর আরো নিচে যদি যাই আরো বেশি আপনারা এটার বিশ্লেষণ করলে আপনারা সেখান থেকে আরো বিশ্লেষণ পাবেন। যেমন আমরা দেখছিলাম এখানে 30 ভোল্ট বা 60 ভোল্ট। এই জায়গায় এখন আমরা দেখছি কত 700 ভোল্ট। সো বুঝতেই পারছেন obviously এটা একটি পাওয়ারফুল ট্রানজিস্টর। তো এইভাবে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আপনার কোন প্রোডাক্ট এর জন্য কোনটা বেটার যেমন আপনি ভোল্টেজ লেভেল এবং এম্পিয়ার লেভেল দেখে একটা কম্বিনেশন করবেন। ওয়াট দেখবেন আপনি কত ওয়াটের ডিভাইসটা ইউজ করতে চাচ্ছেন। ট্রানজিস্টরের সাথে বায়াসিং করতে চাচ্ছেন। এই জিনিসগুলি একটু মাথায় নজর রেখে দেন আপনাকে ট্রানজিস্টরটা সিলেকশন করতে হবে। আই থিংক আপনারা বুঝে গেছেন। আমি চেষ্টা করেছি। আমি যতটুকু পারি আসলে চেষ্টা করে যাই। তো সবাই তার সবার কথা বুঝে না। তবে আমি চেষ্টা করি আমার কথাগুলো যাতে আপনারা বুঝতে পারেন। তার জন্য ওইভাবেই আপনাদের জন্য ভিডিওগুলো করার। আই থিংক আপনারা যারা বুঝতে পেরেছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।